আমি তোমাকে আমার উপর গুলি চালাতে বললাম আর তুমি কিনা অন্য লোকের উপর গুলি চালালে। কি হলো, হ্যাঁ, ভয় পেয়ে গেলে নাকি? জোর করে নিজের মুখে হাসি এনে নীল কোন রকমে বলল, যদি এখনই এত ভয় পাও তাহলেই ব্যাংক লুট করবে কিভাবে? নীল অবন্তিকা ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠল। আসলে অবন্তিকা বুঝতে পেরে গেছিল যে নীল কি করার চেষ্টা করছে। নীল আসলে জেনে শুনে ডাকাত সর্দারকে রাগানোর চেষ্টা করছে, যাতে সে আর কারোর কোনো রকম ক্ষতি না করে সোজা নীলের উপরেই আক্রমণ করে। যখন তোমার মধ্যে আমাকে গুলি করার মতো সাহস নেই, তাহলে এই বন্দুক দিয়ে আর কি কাজ? ফেলে দাও, আর একজন সত্যিকারের পুরুষ মানুষের মতো আমার সঙ্গে লড়াই করো। মুচকি হেসে নীল ডাকাত সর্দারকে চ্যালেঞ্জ জানালো। চুপ কর শয়তান! লোকটা নিজের বন্দুকটাকে হাতে শক্ত করে চেপে ধরলো। অ্যাক্সিডেন্টালি তার হাত দিয়ে বন্দুকের ট্রিগারটা লেগে গেল। প্রচন্ড ভয় পেয়ে গেল নীল, কিন্তু ভাগ্য ভালো যে সেদিকে কেউ ছিল না। তাই বন্দুক থেকে বেরোনো গুলি মাটিকে ছুঁয়ে ব্যাংকের দেওয়ালে আটকে গেল। বেগতিক দেখে সেই ডাকাত সর্দার একটা ছোট বাচ্চাকে নিজের হেফাজতে নিয়ে বলল, যদি এবার তুই আর কিছু করার চেষ্টা করিস তাহলে আমি ওর খুলি উড়িয়ে দেব। ডাকাত সর্দার যে এমন কিছু একটা করবে আশা করেনি নীল। হঠাৎ এই ঘটনায় সম্পূর্ণ হতবাক হয়ে গেল সে। সর্দার এখন একজনকে হোস্টেজ করে ফেলেছিল। এই অবস্থায় নীলও কিছু করতে পারছিল না। একটা লম্বা শ্বাস নিয়ে নীল বলল, দেখো, মাথা ঠান্ডা করো, মাথা গরম করে উল্টো পাল্টা কিছু করো না, আমরা আলোচনা করতে পারি। আলোচনা? তো তো প্রচুর দম না? এখন আর লড়তে ভালো লাগছে না? আমার কাছে আয়, কাছে এসে দেখা, বল কিছু। কিরে, কিছু বল। নীলকে উস্কানি দিতে থাকলো ডাকাত সর্দার। নিজের দলকে জিততে দেখে যেসব ডাকাতরা মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করছিল, তারাও বুকে বল পেয়ে একে একে উঠে দাঁড়ালো। নীলের ঘুষিতে যে ডাকাতটা অজ্ঞান হয়ে গিয়েছিল, সেও হঠাৎ উঠে দাঁড়িয়ে পেছন থেকে নীলের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় নীলের চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। কাঁধের ক্ষততে আরো চোট লাগলো। হঠাৎই পা টলে গেল নীলের। সজোরে পড়ে গেল সে মাটিতে। কাঁধে তো ব্যথা ছিলই, মাথাতেও গভীর চোট পেল সে। দিনের চাঁদ দেখতে পাচ্ছিস তো? লোকটা নীলের মুখে একতলা থুতু ছুঁড়ে দিয়ে বলল। এরকম আক্রমণের পর হঠাৎ নীলের মাথা থেকে রক্ত বেরোতে শুরু করলো। যেহেতু সে এর আগে দুবার শক্তিবর্ধক ওষুধ খেয়েছিল, তাই জন্য সে জ্ঞান হারালো না, কিন্তু কিছুটা হলেও দুর্বল হয়ে পড়লো সে। এই, তোরা যা, আর যেখানে যত টাকা পয়সা দেখতে পাবি সব এই ব্যাগে ভরে ফেল। ডাকাত সর্দার নিজের লোকেদের আদেশ দিল। এই আদেশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই 5 জন ডাকাত 4-5টা ব্যাগ ভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়ে গেল। কিন্তু ওরা বেরিয়ে যেতেই পুরো ব্যাংকের মানুষ আহা করে উঠলো, কান্নায় ভেঙে পড়লো সবাই। নীল, তুমি ঠিক আছো তো? অবন্তিকা সঙ্গে সঙ্গে নীলের কাছে দৌড়ে এসে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো। আমি একদম ঠিক আছি। নীল পকেট থেকে রুমাল বের করে নিজের মাথায় বাঁধলো। কাঁধের কাছেও একটা কাপড় বেঁধে বলল, আমাদের এখন সময় নষ্ট করা উচিত না, ওদের ধাওয়া করতে হবে। আমি ওদেরকে ফলো করছি, তুমি আপাতত হাসপাতালে যাও। অবন্তিকা একটু পাজল হয়ে পড়েছিল। আজ যেভাবে নীল সাহসের সঙ্গে ডাকাত দলের মোকাবিলা করলো, তা অবন্তিকার মনে গভীর ছাপ ফেলেছিল। না, আমি ঠিক আছি, বেশি দেরি করলে ওরা হাতের বাইরে চলে যাবে। নীল নিজের মাথা নেড়ে সোজা ব্যাংকের মেইন গেটের দিকে এগিয়ে গেল। শয়তানের দল, টাকা চুরি করলি তো করলি, সঙ্গে আবার এই হোস্টেজকেও নিয়ে গেলি। বাচ্চাটা খুবই ছোট, যদি ওকে আমরা বাঁচিয়ে ফেরত নিয়ে আসি, তাও এই ঘটনার ট্রমা ওর মনে সারা জীবনের মতো থেকে যাবে। আসলে পালাতে গিয়ে সেই বাচ্চা মেয়েটিকে ডাকাতেরা নিজেদের হোস্টেজ বানিয়ে নিয়ে গিয়েছিল। নীল দেখতে পাচ্ছিল বাচ্চাটির বাড়ির লোক কিভাবে কেঁদে চলেছে, তাই যেন স্বস্তি পাচ্ছিল না নীল। আমার মনে হয় ওরা বুঝতে পেরেছিল যে পুলিশ ওদের ধাওয়া করবে, ওদের আটকানোর চেষ্টা করবে। হয়তো সেই কারণেই তারা বাচ্চাটাকে নিজেদের সঙ্গে নিয়ে গেছে। এত ঘটনার পরেও নীল শান্ত গলায় বলল, তাড়াতাড়ি কন্ট্রোল রুমে কল করো, আর নিজেদের সার্ভেইলেন্স ক্যামেরা দিয়ে ওদের লোকেশন ট্র্যাক করতে বলো। আমাদের ব্যাকআপ ফোর্সও চাই, ওদেরকেও খবর করো। বাচ্চা মেয়েটাকে বাঁচানো যাবে কিনা বুঝতে পারছি না। নীলকে ভীষণ তৎপর দেখাচ্ছিল। আমি এক্ষুনি করছি। অবন্তিকা তাড়াতাড়ি নিজের ফোন বের করে একটা নাম্বার ডায়াল করল। কন্ট্রোল রুম, আমি অফিসার অবন্তিকা বলছি। নীলের কথা মতো খবর পাঠিয়ে দিল অবন্তিকা। প্রায় 10 মিনিট পর একটা কালো গাড়ির ভেতরে বসে থাকা ডাকাত দলের একজন আনন্দে উত্তেজিত হয়ে বলল, বস, এবার তো আমরা বেশ বড় লোক হয়ে গেছি।